হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আমার সঙ্গে আছে আজকে কনজিৎ। সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ফোর্থ টেস্ট যেটা ড্র হয়ে গেছে ম্যানচেস্টারে, সেই ম্যানচেস্টার টেস্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। কনজিৎ, তোমার ফার্স্ট রিয়াকশন কি এই ড্রটাকে কেন্দ্র করে? আমি তো খুবই খুশি, ঠিক আছে, কারণ আমার কাছে এই ম্যাচটা এটা অ্যাকচুয়ালি মানে যতটা ইন্ডিয়া ড্র তার থেকে আমার বেশি মনে হয় এটা কাছে ইন্ডিয়ার কাছে জয়। তার কারণ এই ম্যাচটা ইন্ডিয়া জেতার কথা ছিল না, এবং ইংল্যান্ড আমি বলবো যে ইংল্যান্ড প্রচন্ড ইয়ে থাকবে যে আমরা এই ম্যাচটা হেরে গেলাম কি করে। মানে এটা যে কোনো কারণ ইংল্যান্ডের তাই রিয়াকশন হবে খুব স্বাভাবিকভাবে। না, আমার দেখো যেটা মনে হয়েছে যে লাস্ট অব্দি যে ড্র হয়েছে সেটাতে আমি অবভিয়াসলি খুশি সকলের মতন, কিন্তু ইন্ডিয়ার যে পারফরমেন্স বা ইন্ডিয়ার যে টিম সিলেকশন বা ইন্ডিয়ার যে স্ট্র্যাটেজি, ক্যাপ্টেন গিলের যে স্ট্র্যাটেজি বা গৌতম গম্ভীরের ইনপুট, সেটা কি হয় না হয় বলা খুব মুশকিল, কিন্তু সেই দিকপত্রগুলোতে ট্যাকটিক্যালি ইন্ডিয়াকে আমার খুব বেশি ভালো লাগেনি এই পার্টিকুলার টেস্ট ম্যাচে। এবং এমন কিছু সাইন দেখতে পাওয়া গেছে যেগুলো কিন্তু ভবিষ্যতে বিদেশে টেস্ট সিরিজ কতটা ইন্ডিয়া জিতে ফিরতে পারবে সেটাকে নিয়ে একটা কোয়েশ্চেন উঠে যায়। তার কারণ টিম সিলেকশন কিন্তু একটা একটা মানে টিমের মেন্টালিটি কি বিদেশে টেস্টকে কেন্দ্র করে সেটা সম্পর্কে অনেক কথা বলে দেয়। তো সেই জায়গাতে আমার একটা প্রবলেম রয়েছে সত্যি বলতে। আদার দ্যান দ্যাট ড্র হয়েছে, ডেফিনেটলি আমরা খুবই খুশি এবং এখনও আমরা সিরিজে মানে জীবিত রয়েছি। এখন আমরা শেষ টেস্ট ম্যাচটা জিতে ফিরতে পারি, সেক্ষেত্রে 2-2 হয়ে যাবে, জিততে পারবো আর ড্র করতে পারি, মানে হ্যাঁ মানে সিরিজ জিতে ফিরতে পারি না, টেস্ট ম্যাচটা জিতে গেলে সিরিজটা ড্র হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন আমার যেটা, আমি ইন্ডিয়ার প্রশংসাতে আসবো ডেফিনেটলি, কিন্তু আমি ইন্ডিয়ার প্রশংসা ইন দ্য সেন্স আমি কিছু ইন্ডিভিজুয়ালসের প্রশংসা করব। আমি পুরো টিম ইন্ডিয়ার এই টেস্ট ম্যাচে প্রশংসা করতে পারবো না, কারণ আমার অনেক জিনিসপত্র ভালো লাগেনি সত্যি বলতে। প্রথম কথা হচ্ছে 20 উইকেট তোলার মতন টিম ইন্ডিয়া সিলেক্টই করছে না, এটা হচ্ছে প্রথম সমালোচনা। আপনার যদি কুলদীপ যাদব থেকে থাকে, আপনি শার্দুল ঠাকুরকে খেলাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আপনার অংশুল কম্বোজকে খেলাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে ওয়াশিংটন সুন্দর, তার সঙ্গে সঙ্গে রবীন্দ্র জাদেজা, এই যে বোলিং লাইন আপটা, এবার তার সঙ্গে সঙ্গে বুমরা সিরাজ আছে, এই যে বোলিং লাইন আপটা, এই বোলিং লাইন আপটা 20 উইকেট তোলার ক্ষমতা নেই, এটা হচ্ছে প্রথম কথা। আর যদি 20 উইকেট আপনি তুলতে না পারেন তাহলে টেস্ট ম্যাচ জেতার কথা একদম ভুলেই যাওয়া উচিত। বিদেশে এই পার্টিকুলার বোলিং লাইন আপনি হবে না, দেশে হয়ে যাবে, কারণ দেশে ওয়াশিংটন সুন্দর আর জাদেজা এরা দুজনই 5-5-10 উইকেট দেবে, কোনো চাপ নেই ফাস্ট বোলাররা কিছু করলো কি না করলো। কিন্তু বিদেশে যখনই ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাদেজা একসঙ্গে খেলছে, আমি জানি এটা খুবই এই মুহূর্তে ডিবেটেবল একটা বক্তব্য হয়ে যাবে, তার কাছে ওয়াশিংটন সুন্দর এবং জাদেজা দুজনেই 100 মেরেছে, তো দুজনেই দাবিদার, দুজনেই প্রচণ্ড বেশি যোগ্য। কিন্তু অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যখন বিরাট কোহলির আন্ডারে বিদেশে টেস্ট হতো তখন দুজনেই যোগ্য ছিল। অশ্বিনের মতন যোগ্য প্লেয়ারকে ইন্ডিয়া বাইরে বসাতো, একসময় অনিল কুম্বলেকে বাইরে বসতে হয়েছে। তার কারণটা খুব সিম্পল ছিল, তার কারণটা এটাই ছিল যে দুটো স্পিনিং অলরাউন্ডার বা দুটো স্পিনার একসঙ্গে বিদেশে, ফিঙ্গার স্পিনার একসঙ্গে খেলানোটা, সেটা 20 উইকেট তোলার যে মেন্টালিটি সেটাকে নিয়ে একটা ডাউট তৈরি করে, সেই টিমের একটা কোয়েশ্চেন তৈরি করে। সেই জায়গাটা আমার কাছে কিছুতেই ক্লিয়ার হচ্ছে না, যে এই দুজনকে যদি তোমার খেলাতে হয় তাহলে এটা হতে পারে যে এই দুজন এত বেশি টেকনিক্যালি সাউন্ডেড, এই মুহূর্তে এত ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে, যেদেরকে অ্যাজ পিওর ব্যাটার কনসিডার করো এবং প্রপার বোলার খেলাও, যাতে করে তুমি 20 উইকেট তুলতে পারো। দেখো এখানে মেন প্রবলেমটা এটা হয়ে যাচ্ছে না, ইন্ডিয়ার একটা 3 নম্বর নিয়ে বেসিক্যালি প্রবলেম দেখা যাচ্ছে। 3 নম্বর স্পটটা একটা প্রপার ব্যাটসম্যান এখন অব্দি ইন্ডিয়া সেট করতে পারছে না, ঠিক আছে। আর তুমি যেটা বলছো যে ওটা কাইন্ড অফ একটা, আমি বলবো সেফ অ্যাপ্রোচ, এই যে জাদেজা আর ওয়াশিংটনকে একসাথে খেলা, তার সঙ্গে সঙ্গে শার্দুল ঠাকুর, মানে ব্যাটিং এর ডেপথ প্রচন্ড বেশি গৌতম গম্ভীর চাইছে। তার থেকে বড় কথা দেখো, শার্দুল ঠাকুরকে তুমি খেলাচ্ছ তারপরে বল করাচ্ছ না, মানে এইটার অর্থটা আমি ঠিক বুঝলাম না। আমি দেখছিলাম যে বুমরা সিরাজ মিলে সম্ভবত 68% বোলিং করেছে, 32% মানে মানে এটা কি ধরনের ইয়ে? আমার কাছে খুব পরিষ্কার কথা যেটা কনিত বলতে চাইছে, যে একটা ক্যাপ্টেন যদি কোনো বোলারের উপর ট্রাস্ট না রাখতে পারে, হতে পারে শার্দুল ঠাকুর রেজাল্ট দিয়েছে প্রিভিয়াসলি, এই সিরিজে দিতে পারছে না, কিন্তু আগে ওর স্ট্যাটিস্টিক্স ভালোই রয়েছে, ক্রুশাল সময়ে স্মিথের উইকেট দিয়ে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট অপোনেন্টের উইকেট দিয়ে দিয়েছে, শার্দুল বরাবর অনেক মানে বহু অনেক জায়গায় ভালো করুক না করুক, স্কিলফুল হোক না হোক, গোল্ডেন আপ। কিন্তু ব্যাপার হচ্ছে যদি শার্দুলকে গিলের না পোষায়, যদি কনফিডেন্স না থাকে, খেলিও না, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি খেলাচ্ছ তাহলে সেই বোলারটাকে 5 ওভার দিয়ে দিয়ে, কারণ 5 ওভার দিয়ে সবসময় তুমি এক্সপেক্ট করতে পারো না। এর আগেও শার্দুল যে ফার্স্ট টেস্ট ম্যাচটা খেলেছিল সেখানে ওকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি, এখানেও যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি, এবং যখন সুযোগ দেওয়া হয়েছে শার্দুল খুব বাজেও করেছে, এটাও সত্যি কথা। তো ক্যাপ্টেন হিসেবে যে ট্রাস্টটা দেখাতে পারছে না, সেখানে আমি কোনো প্রবলেম দেখছি না। কিন্তু তুমি 5 ওভার দেখে যেটা বুঝে যাচ্ছ একটা বোলার সম্পর্কে, সেটা তুমি ম্যাচের আগেই কেন বুঝে যাচ্ছ না? 5 ওভার দেখে তারপর বুঝতে হচ্ছে কেন? ম্যাচের আগেই বুঝে যাও, তাহলে কুলদীপ যাদবকে খেলাও। না, এটা বাইরে বসে রয়েছে, এটা নিয়ে তো অ্যাকচুয়ালি অনেক কন্ট্রোভার্সি হয়ে যায় অ্যাকচুয়ালি, যে কুলদীপকে খেলানো, মানে শার্দুল ঠাকুরকে কনফারেন্সে জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ গিলের ইয়ে নিয়ে, তো সেখানে বোঝা গেছে যে ও খুব একটা খুশি নয় যে 2 ওভার
আমি করতেই পারতাম আরো, ঠিক আছে। দেখো এটা একটা ইয়েও থাকে, মানে একটা বোলারের দিক থেকে যদি এবার শার্দুল মার খাচ্ছিল, ঠিক আছে, ক্যাপ্টেন এজ এ ক্যাপ্টেন মানে কতক্ষণ কন্টিনিউ করবে এটা কোশ্চেন অবশ্যই একদম। কিন্তু এবার তুমি একটা বোলারের দিক থেকে যদি ভাবো, একটা বোলার না অনেকক্ষণ ধরে একটা ব্যাটসম্যানকে সেট আপ করে না আসলে কি বলতো, শার্দুলকে যে বলার করাইনি সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, ঠিক আছে। গিল যেটা করে না আমি এটা শার্দুলের দিক থেকে বলছি, শার্দুল চাইছিল যে একটু বেশি করতে, রিদম পেতে একটা বোলারের টাইম লাগে। হচ্ছে যে অনেক সময় এরকম হয় যে একটা বোলার মানে একই জায়গায় বল করে 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 তাকে হচ্ছে একভাবে সেট করছে, তারপরে সে ঠিক করছে যে আচ্ছা 5টা ওভার করে 6 নম্বর ওভারটা আমি একটু অন্যরকম কিছু করবো, যেটাতে ব্যাটসম্যান আউট হতে পারে। এবার সেই জায়গাটায় তুমি যাওয়ার আগে যে তোমার থেকে বল নিয়ে নেওয়া হয়, সেটা একটা বলারের জন্য প্রবলেম। কিন্তু ও যে হারে রান কাছে রান লিক হচ্ছিল, তাতে করে গিল যদি তাকে অপশন ছিল না, মানে কিছু করার ছিল না। প্রবলেমটা হয়ে গেছে যে টিম সিলেকশন, আমি যে কারণে সবার আগে টিম সিলেকশন বললাম। দেখো এতগুলো অলরাউন্ডার নিয়ে নামা মানে এটা একটা পরিষ্কার অ্যাপ্রোচ যে ড্র, মানে একটা কাইন্ড অফ ইয়ে যে কিছু না হোক আমি অন্তত ড্রটা করে নেবো, ঠিক আছে, জিতে হারি ড্রয়ের অপশনটা আমার, কারণ 3খানা অলরাউন্ডার এরকম রয়েছে। এবার জাদেজা ওয়াশিংটনের সঙ্গে তুমি বসাতে তো পারবে না, আর শার্দুলকে যদি বল না করে না, তাহলে শার্দুলকে কেন নেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি বসাতে পারবে না এই কথাটার সঙ্গে আমি খুব একটা একমত নই। আমি জানি এই মুহূর্তে জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর যে পরিমাণ রান করছে, তারা টেকনিক্যালি যতটা সাউন্ডেড, তাদের ছাড়া ভাবা যাচ্ছে না। কিন্তু তাদেরকে যদি তুমি অ্যাজ বোলার কনসিডার করছো, যে অ্যাজ বোলার অলরাউন্ডার যারা এসে রান করে দেবে কিন্তু তারা আমার প্রাইম বোলার, সেক্ষেত্রে আমি বলবো যে ভুল হচ্ছে। অশ্বিন যদি বসতে পারে, অনিল কুম্বলে যদি একসঙ্গে বসতে পারে, তাহলে ওয়াশিংটন সুন্দর বা জাদেজা দুজনের মধ্যে যে কোনো একজনকে বসাতে হবে। মানে কখনো এটা ইন্ডিভিজুয়ালসের ব্যাপারে নয়, যেটা গৌতম গম্ভীর নিজেই সবসময় বলে যে ইন্ডিভিজুয়ালদের টিম নয়, এটা একটা টিম, সেখানে যেটা কম্বিনেশন ঠিক হবে সেই কম্বিনেশনের সঙ্গে আমরা এগোবো। কম্বিনেশন ঠিক হচ্ছে না আমার মতে। দেখো এটার সাথে আমি কিছুটা একমত হলেও একটা জায়গাতেই প্রবলেমটা থেকে যাচ্ছে, তুমি যে সময়ের কথা বলছো 3 নম্বর ফিক্স ছিল, যতক্ষণ না 3 নম্বর ফিক্স হচ্ছে তোমার পদেই ভয়টা থাকবেই। না আমার মনে হয় না যে এটা তাহলে তুমি মানে এটা 3 নম্বর যদি আজ ফিক্স না হয়, যে কারুন নায়ার তোমার শুট করছে না, সাই সুদর্শন কে তুমি খেলাচ্ছ, এখনো সাই সুদর্শনও মানে এই জায়গাতে ফিক্সড হয়ে গেছে এরকম বলা যাবে না, ওরও বেশ কিছু প্রবলেমস ইস্যুস দেখতে পাওয়া যাচ্ছে। যেভাবে ফার্স্ট ইনিংস আউট হয়েছে, এটা হচ্ছে ব্লান্ডার, মানে আমার জঘন্য লেগেছে সত্যি। না আর অ্যাকচুয়ালি ওই সময়টা মানে যখন দেখলে যে পাঁচ সবে চোটটা খেয়ে বেরিয়ে গেল, তারপর ওরকম একটা শট খেলা তো একেবারেই উচিত ছিল। আমার একদমই ব্যাপারটা পছন্দ হয়নি। যাই হোক, সাই সুদর্শন থেকে এক্সপেকটেশন তো আছে, কিন্তু মেন কথা হচ্ছে যে তোমার ব্যাটিং দুর্বল, তোমার ব্যাটিংয়ের উপরে তোমার ট্রাস্ট নেই, তার জন্য তোমার বোলিংয়ের যে জায়গাটা তুমি ঘেটে ফেলছো, যেখানে একটা পরিষ্কার কথা যে গৌতম গম্ভীর নিজে এই কথা 100 বার বলেছে, এবং যেটা একদম ওই সম্পূর্ণরূপে সহমত সেই কথার সঙ্গে, যে 20 উইকেট যদি তুলতে না পারো টেস্ট ম্যাচ তুমি জিততে পারবে না। এই কথাটা সবাই জানে, কিন্তু সেই কথাটা কিন্তু এখানে আমরা ফলোড হতে দেখতে পাচ্ছি না, নিজেরাই সেটা মেনটেন করছে না। সেই জিনিসটা আমার একদম পছন্দ হচ্ছে না। কুলদীপ যাদবকে এর পরের টেস্ট ম্যাচে খেলানো প্রয়োজন প্রচণ্ড পরিমাণে। এবং তুমি যে সময়ের কথা বলছো অশ্বিন বা সে সময় রাহুল দ্রাবিড় ফিক্স ছিল বা পূজারা ফিক্স ছিল, কিন্তু সেই ফিক্স না থাকার জন্য যদি একসঙ্গে দুজনকে খেলতে হয়, তাহলে তুমি অ্যাজ পিওর ব্যাটার কনসিডার করো, যে জাদেজা সঙ্গে সঙ্গে সুন্দর, এদেরকে আমি সুন্দরকে উপরে নিয়ে চলে আসতে আগে আমি যখন এর আগে টেস্ট ম্যাচটা যখন আমরা প্রিভিউ করছিলাম, তখনই তিনে ওয়াশিংটন সুন্দরকে খেলানো যেতে পারে। অ্যাকচুয়ালি আগের দিনও যেভাবে খেলেছে, আমার মানে আগের দিন আমি একটু ডাউটে ছিলাম আগের দিন যখন করেছিলাম, তো আজকে আমার মনে হচ্ছে খেলানো যেতেই পারে। ওয়াশিংটন সুন্দরকে খেলেছে, আমার মনে হয় যে ওয়াশিংটন সুন্দরকে একটু উপরে নিয়ে চলে আসা হোক, সেই রিস্কটা নিয়ে দেখা হোক, সেক্ষেত্রে অপশানস অনেক বেড়ে যাবে। পিওর বোলার্স তো খেলবে, প্লাস তুমি ওয়াশিংটন সুন্দরের মতো একটা ফিঙ্গার স্পিনার পেয়ে যাচ্ছ, ভ্যারাইটি অনেক ক্যাপ্টেনের কাছে খুলে যাবে আমার মনে হয়। কারণ এই মুহূর্তে সুন্দর আর জাদেজাকে একসঙ্গে বাদ দেওয়া যাবে না, এই কথাটা একদমই সত্যি কথা। যে ফর্মে ওরা রয়েছে, প্রচণ্ড হার্শ হবে এবং প্রচণ্ড ক্রিটিসিজম হবে যদি কোনো ক্যাপ্টেন তাদেরকে বাদ দেয়। কিন্তু এদের বাদ দেওয়ার পরে যদি রেজাল্ট আনতে পারে স্টিল ওকে, যদি রেজাল্ট না আনতে পারে তাহলে আরো মানে দুজন ফিঙ্গার স্পিনার এইরকম যখন সারফেস দিচ্ছে অপোনেন্ট, সেখানে তাদেরকে মানে জাস্ট তারা ব্যাটে রান দিতে পারে বলে খেলানো, এটা টিমের কম্বিনেশন ঘেটে দিচ্ছে। তো এটা কোথাও একটা এমন গন্ডগোল, যে গন্ডগোলটাকে ফিক্স করতেই হবে টিম ইন্ডিয়াকে। কেন খেলাচ্ছে সেটা পরিষ্কার, এই দুজন যোগ্য খেলবার, কিন্তু খেলাতে গিয়ে একটু গন্ডগোল কিন্তু হচ্ছে। তো সেই যোগ্য অনেকেই, মানে যোগ্য সবাই, তাহলে প্রাসিদি বা কি দোষ করেছিল? প্রাসিদও তো যোগ্য, কুলদীপ তো প্রথম দিন থেকে যোগ্য, প্রাসিদ যোগ্য ইন দ্য সেন্স আনশুল কাম্বোজের জায়গায় তুমি, যে আনশুল কাম্বোজ যে এরকম 125-এ বল করেছে, মানে আমার তো আনশুল কাম্বোজকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটা নিয়ে সমস্যা। না দেখো আনশুল কাম্বোজকে ওরা নিশ্চয়ই কিছু না কিছু দেখেছে, কিছু ইয়ে করেছে, পারফরম্যান্স ভীষণ ভালো, ঠিক আছে, যাই হোক মানে কিছু না কিছু দেখে ওরা প্রাসিদকে ওভার আনশুল চুজ করেছে, ঠিক আছে। এবারে খুব ভালো কথা, খেলাচ্ছ বা একটা বলারের একটু পেস কম আছে, সে পড়তে পারছে না, 125-30-এ বল করছে, সেটাও সমস্যা নয়। সমস্যাটা হয়ে যাচ্ছে যখন তোমার টিমের 4টে বলারই সেম জায়গায় রয়েছে, কেউই 140-এর উপর বল করতে পারছে না, এটা কি করে হবে? মানে তুমি যদি দেখো ওদের ক্ষেত্রে, ওদের ওকসও কাইন্ড অফ মানে
এইরকমই বল করেছে, ঠিক আছে। 31 তবু ছুঁয়েছে, অ্যাকচুয়ালি ও সেকেন্ড দিনকে 125 130 এইরকমই করছিল, এর উপরে যাচ্ছিল না, ঠিক আছে, কিন্তু অন্য দিক থেকে আর্চার করে যাচ্ছিল। তো এই জিনিসটা যদি মানে সিরাজও 135 ম্যাক্স টাচ করছে, বুমরা তো 140 টাচ করতে পারছে না। এবার মানে সবাই যদি এরকম করে তাহলে একটা সমস্যা তৈরি হবেই। তো আমার মনে হচ্ছে যে এখানে টিমে মানে কুলদীপ যাদবের এন্ট্রি প্রচন্ড পরিমাণে দরকার। যদি ওভালে কুলদীপ যাদব না আসে তাহলে সেটা বিশাল গন্ডগোল হবে, কারণ এর পরের টেস্ট ম্যাচটা কিন্তু ড্র করলে আর চলবে না। এটা ড্র করলে চলে গেছে, ঠিক আছে, পরেরটা সেটা করলে হবে না। এবং শুভমান গিলের ক্যাপ্টেন্সি নিয়ে এখানে একটুখানি কথা বলবো। ওয়াশিংটন সুন্দর যে আগের ম্যাচে ইন্ডিয়াকে মানে কি ম্যাচে এনে দিয়েছিল, লর্ডস ম্যাচে, তাকে এত পরে বল করতে আনালো, 70 ওভারের কাছাকাছি সেই সময় বল করতে আনিয়েছে। এটা প্রচন্ড একটা ভুল ডিসিশন ছিল আমার মতে। আমার কাছে এটা একটা মানে ব্লান্ডার ডিসিশন ছিল, আমি জানি না কেন এত। এবং তার থেকে বড় কথা একটু ইনএফেক্টিভ, মানে একটু শুভমান গিলকে এই টেস্ট ম্যাচে আমি জানি না কেন একটু মানে কিরকম বলবো যে একটু অলস দেখিয়েছে ক্যাপ্টেন হিসেবে। কারণ আমি বলছি যে বাউন্সার যখন ইন্ট্রোডিউস করানো হচ্ছে সেটা হচ্ছে 500 রান ইংল্যান্ড ওদের মেরে দিয়েছে। তারপরে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার তুমি যদি গোটা টেস্টেই দেখো, ইন্ডিয়া শর্ট বল খুব কম করেছে, ম্যাক্সিমামই ওরা হচ্ছে, আর ইংল্যান্ড শর্ট বল ততটাই বেশি করেছে। ইংল্যান্ড শর্ট বল করেছে এবং তুমি ইংল্যান্ডের প্রপার প্ল্যানিং দেখতে হবে, কেন শর্ট বল করছে, ফিল্ডার দাঁড় করানো রয়েছে, ওরা চাইছে মারুক, মারলে ক্যাচ আউট হবে, এটা পরিষ্কার দেখা গেছে। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে এটা একেবারেই দেখা যায়নি, মানে শর্ট বল করেইনি ইন্ডিয়া। এবং আরও একটা যেটা আমার পার্টিকুলারলি মনে হয়েছে, যখন ক্রলি আর ডাকেট খেলছিল, ওরা তো কাইন্ড অফ ওয়ান ডে খেলছিল, ঠিক আছে, টেস্ট একেবারেই খেলছিল না। তো তখন ওই জায়গায় মানে আমি বুঝতে পারছি না যে বোলারদের সঙ্গে ফিল্ডারের মানে কম্বিনেশন মানে প্রপার কথাবার্তা হচ্ছে না, নাকি ক্যাপ্টেন একরকম চাইছে, বোলার অন্যরকম বলছে, আমি জানি না। কন্টিনিউ ড্রাইভের বল দিয়ে যাচ্ছে, ড্রাইভ করে যাচ্ছে, ফিল্ডার নেই, ঠিক আছে, প্রচুর পায়ে বল করেছে, ঠিক আছে, ফুল লেন্থ বল করেছে, নয়তো বাইরে যেগুলো করছে ব্যাকফুটে পাঞ্চ মারছে, ঠিক আছে, সেখানেও ফিল্ডার নেই। মানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, মানে ওই জায়গাটা আমার মনে হচ্ছিল যে হয় মানে বলার যেটা চাইছে গিল সেটা চাইছে না, বা গিল যেটা চাইছে বলার সেটা করতে পারছে না, এরকম কিছু একটা জয়া কিছু হয়ে গেছে। আমার একটা খুব পরিষ্কার কথা যে এই টেস্ট ম্যাচে কিছু ইন্ডিভিজুয়াল লাস্ট 5টা সেশনে খুব ভালো করেছে এবং যে কারণে আমরা ড্র করেছি। কিন্তু অ্যাকচুয়ালি এই টেস্ট ম্যাচটায় যদি ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে কথা হয়, পিওরলি ফ্রম আ ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউ, খুব একটা খুশি থাকার কথা নয় আমাদের ভারতীয়। পার্টিকুলার বোলিংয়ে অ্যাকচুয়ালি ইন্ডিয়া ফেলই করেছে, ইন্ডিয়ানদের বলে কিছুই হয়নি, মানে অ্যাকচুয়ালি এই টেস্ট ম্যাচটার ক্ষেত্রে যেটা হয়েছে, দেখবে একটা ফেমাস একটা কাইন্ড অফ মিম আর কি ঘোরাফেরা করছে, যে ধোনির ক্যাপ্টেন্সিতে যে জিনিসটা হতো বিদেশে টেস্ট খেলতে গেলে, যে যখন অপোনেন্ট ব্যাট করছে মনে হচ্ছে ব্যাটিং পিচ, যখন ইন্ডিয়া ব্যাট করছে মনে হচ্ছে বোলিং পিচ। সেই জিনিসটাই হয়েছে লাস্ট 5টা সেশন। অ্যাকচুয়ালি মানে 4th ডে 5th ডে যদি দেখো, 4th ডে 5th ডেও ইংল্যান্ডের বোলিংও বিশেষ কিছু হয়নি, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট ডেতে কিন্তু ইংল্যান্ডের বোলিং প্রপার ভালো হয়েছে, ফার্স্ট ডে হয়েছে। এবং সেকেন্ড ডে শুরুতে তো ওকস আর আর্চার এসে পুরো নাচাচ্ছিল ভাই, ঠিক আছে, মানে ব্যাটে লাগাতেই পারছে না। এবার সেটা আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়া যখন বল করতে এসছে পুরো জিনিসটা চেঞ্জই হয়ে গেল। প্রথম 5-7 ওভারে একটু আধটু এদিক ওদিক হয়েছে, তারপর থেকে কিছুই হচ্ছে না। মানে ইংল্যান্ড দেখো অ্যাকচুয়ালি হেরেছে আমার মতে হচ্ছে নিজেদের দোষে, মানে যেভাবে ক্যাচ ফেলেছে একদম ইংল্যান্ড নিজেদের দোষে হেরেছে। প্লাস একটা বিশাল বড় বেনিফিট ইন্ডিয়া পেয়ে গেছে, সেটা হচ্ছে বেন স্টোকসের চোট। হ্যাঁ, বেন স্টোক যে 4th ডেতে বল করতেই পারেনি, এটা একটা ইন্ডিয়ার ক্ষেত্রে বেনিফিট হয়ে গেছে। তার মানে ইন্ডিয়ার আমি ক্রেডিট কমিয়ে নিচ্ছি না, কিন্তু অবশ্যই এটা একটা বেনিফিট। এবং তাছাড়া ওরা ক্যাচ মিস করেছে অনেক, ঠিক আছে, শুভমান গিলের দুটো ক্রুশাল, সাই সুদর্শনের ক্যাচ মিস হয়েছে, গিলের দুটো ক্যাচ মিস হয়েছে, ফার্স্ট ইনিংস হয়েছে, ঠিক আছে। জাদেজার ক্যাচটা আমি বলছি যে গিল আউট হয়ে যাওয়ার পর জাদেজার ক্যাচটাও যদি ধরে নিত, আর জাদেজার ক্যাচটা ধরে নিলে ওই মোমেন্টে দেখতে খেলা অন্যরকম হয়ে একদম ওটা তাহলে আর ইন্ডিয়ার দেখো অ্যাকচুয়ালি আমি যদি খুব অনেস্টলি বলি, শুভমান গিলের উইকেট পড়ে যাওয়ার পরবর্তীতে আমি ছেড়েই দিয়েছিলাম যে এটা হয়ে গেছে, এই ম্যাচটা শেষ হয়ে গেছে। কর্ণজিৎ বলছিল যে আমার অ্যাকচুয়ালি শুরু থেকে আশা ছিল যে, খুব অদ্ভুত কথা বলেছে যে রবীন্দ্র জাদেজার ক্যাচটা এইভাবে পড়েছে, তো তুমি দেখবে যে আজকে ইন্ডিয়ান ড্রপ। একদম ক্যাচটা ফেলার সাথে সাথেই বলেছি, এইরকম যখন ক্যাচ মিস হয় তার মানে হচ্ছে যে এ আজকে অনেকক্ষণ খেলছে। হ্যাঁ, এবং ঠিক সেই মানে কর্ণজিতের কথা একেবারে আমার কথা এর আগের কয়েকটা টেস্ট ম্যাচে খুব ভালোভাবে ফলেছে আর কি, যা বলেছি মিলেছে, এটা কর্ণজিতের কথা মিলে গেছে। আমি অ্যাকচুয়ালি কোনো এক্সপেকটেশন রাখিনি, বিশেষ করে আগের টেস্ট ম্যাচের একটা হতাশা রয়েছে যে লাস্টে গিয়ে সেই হেরেই গেছি আমরা। তো আমার কোথাও একটা ভয় ছিল যে এটা শেষ হতে চলেছে, কারণ জাদেজা যতই ফর্মে থাকুক, সুন্দরের কালকে সেঞ্চুরি করেছে বলে তো নয়, সুন্দর যে ব্যাট করতে পারে সেটা আমরা সকলে জানি, কিন্তু তারপরেও আমি মনে করছি 5th ডে আফটার হ্যাঁ অবশ্যই গিয়ে 5th ডেতে গিয়ে তোমার পিচ অ্যাকচুয়ালি মানে বিশাল কিছু ছিল না, বল কিছু হচ্ছে এরকম না, তা সত্ত্বেও 5th ডেতে যখন একটা প্রেশার কাজ করে, আর একটা এরকম প্রেশার যে মানে মোটামুটি আমরা এই দুজন শেষ, এরপর শার্দুল নামবে, তারপরে পান্তের কতটা কি ইয়ে রয়েছে, তারপরে তো হয়েই গেল শেষ, ঠিক আছে। তো মানে আমাদেরকেই খেলতে হবে এবং সারা দিন খেলতে হবে, এটা একটা খুব ডিফিকাল্ট কাজ। মানে ইন্ডিয়া অ্যাকচুয়ালি আমার মনে হয় খুব খুশি থাকবে তাদের ইন্ডিয়া খুশি রয়েছে ওটাকে দেখে সেশনের জন্য।
প্রচুর ভুল ক্যাপ্টেন্সিতে করা সত্ত্বেও, টিম সিলেকশনে করা সত্ত্বেও শেষ অবধি ম্যাচটা তারা হেরে যায়নি, এবং সেটা কিছু ইন্ডিভিজুয়ালসের জন্য। এক হচ্ছে শুভমান গিল, অ্যাকচুয়ালি আমি শুভমান গিলের নাম আগে রাখবো না, আমি সবার আগে রাখবো হচ্ছে কেএল রাহুলের নাম, এবং তারপরে আমি নাম রাখবো হচ্ছে ওয়াশিংটন সুন্দরের, তারপরে আমি নাম রাখবো হচ্ছে জাদেজা এবং শুভমান গিলের একসঙ্গে। তার কারণ হচ্ছে কেএল রাহুল এবং ওয়াশিংটন সুন্দর এরা দুজনে কোনো চান্স দেয়নি, ক্লিন ক্রিকেট খেলে যতক্ষণ আউট, মানে ওয়াশিংটন সুন্দর তো আউটই হয়নি, রাহুল যখন আউট হয়েছে তার আগে অব্দি ক্লিন ক্রিকেট। এবং পার্টিকুলার কেএল রাহুলকে আমি তারও আগে মানে একদম শুরুতে রাখবোই, তার কারণ হচ্ছে কেএল রাহুল কতগুলো বল খেলেছে। যখন তুমি একটা ম্যাচ ড্র করতে যাচ্ছ তখন এটা ইম্পর্টেন্ট না তুমি কত রান করছো, তুমি কত বল খেলছো। কেএল রাহুল তুমি যদি ওভারঅল সিরিজে দেখো, কেএল রাহুল কিন্তু প্রচুর বল খেলেছে, মানে যদি ফার্স্ট টেস্ট থেকে ধরে নাও প্রচুর বল খেলেছে। হয়তো রান বিশাল তুমি দেখতে পাবে না, বা অ্যাকচুয়ালি কেএল রাহুল প্রত্যেকটাতে ইম্প্যাক্টফুল রান করেছে, রান বিশাল করেছে, ইম্প্যাক্টফুল রান গেটার এই সিরিজে এখন শুভমান গিলের পরবর্তীতে। শুভমান গিলের পরবর্তী সম্ভবত জাদেজাই রয়েছে। না, শুভমান গিলের পরবর্তীতে রাহুল শিওর, তার পরবর্তীতে হচ্ছে পান্ত, তার পরবর্তীতে হচ্ছে জাদেজা আর রাহুলের মধ্যে আর কি ওই 30-40-50 গ্যাপ রয়েছে, মানে পরে মানে সাফেল হয়ে যেতে দেখতে পারো। মানে রাহুল যেটা করছে অ্যাকচুয়ালি শুরু থেকে, মানে রাহুল না অতটা হাইলাইটেড হচ্ছে না, বাকিরা মানে জাদেজা হাইলাইটেড হচ্ছে, গিল হাইলাইটেড হচ্ছে, রাহুল হাইলাইটেড হচ্ছে না। আমার মনে হয় যে রাহুলকেও হাইলাইট করা প্রয়োজন, কারণ ও খুব ইম্প্যাক্টফুল জায়গাগুলোতে খেলছে। সব থেকে মানে এটা স্যাটিসফাইং যে কেএল রাহুলের ফিরে আসা, শুভমান গিলের ফিরে আসা তো রয়েছে। যদি শুভমান গিলকে নিয়ে আমি ভেরি অনেস্টলি, প্রচুর রান করেছে, ঐতিহাসিক একটা টেস্ট সিরিজ শুভমান গিলের জন্য গেছে, কোনো ডাউট নেই, কিন্তু শুভমান গিলকে আমি আরো কিছু টেস্ট ম্যাচ দেখতে চাই, আরো কিছু সিরিজ দেখতে চাই, তারপরে ওর ব্যাপারে আমি। শুভমান গিল দেখো ডেফিনেটলি ভালো খেলেছে, মানে প্রশংসা না করে তো ইয়ে করো না, অবশ্যই দুজন মিলে একদিন ব্যাট করে যাওয়া। শুভমান গিলের অ্যাকচুয়ালি বেস্ট ইনিংস এই সিরিজে ছিল হচ্ছে এই সিরিজ। এজ এ ক্যাপ্টেন তুমি যখন আসছো, তোমার সিচুয়েশন এরকম, তো তোমার একটা দায়িত্ব থাকে যে আমি আমার টিমকে ফ্রন্টে থেকে লিড করবো, এবং আগের দিন সেটাও করেছে, ঠিক আছে। এবারে মানে এর সাথে অনেক কিছু উঠে আসবে, যে বেন স্টোকস বল করেনি, ঠিক আছে, পিচে এমন কিছু হয়নি, এগুলোকে অ্যাড্রেস করে নিয়ে তারপর যদি কেউ শুভমান গিলকে, মানে কেউ যদি বলে না শুভমান গিল একেবারে বেস্ট খেলে দিয়েছে, মানে কিছু মানে এর থেকে ভালো খেলতে পারতো, তাহলে আমি সেটা বলে দিলাম। রাহুল, ওয়াশিংটন সুন্দর এই হচ্ছে টপ 2, ঠিক আছে। তারপরে এইগুলোকে তুমি যদি অ্যাড্রেস, কারণ আমি কয়েকদিন আগে একটা পোস্ট দেখছিলাম, কেউ একজন গিলকে নিয়ে পোস্ট করেছে, সব কিছু খুব ভালো লিখেছে, লাস্টে লিখেছে যে এখানে কেউ মানে ইংলিশে লেখা ছিল বা কিছু লেখা ছিল, মোট কথা সেটা বাংলা হচ্ছে যে এখনো অনেকে বলবে যে এটা ফ্ল্যাট পিচ ছিল, ভাই এটা ফ্ল্যাট পিচই ছিল, ঠিক আছে। মানে আমি ওটা কি আর কমেন্ট করি, এটা ফ্ল্যাট পিচই ছিল ভাই, তুমি খেলা দেখো ভালো করে। না, ওটা অ্যাকচুয়ালি কাদেরকে নিয়ে বলছে ওই ভদ্রলোক সেটার উপরে একটা ডিপেন্ড করছে, গিলকে নিয়ে বলেছে, পার্টিকুলার গিলের আজকে ওই বক্তব্যটা ওই জিনিসটা নিয়ে ফ্ল্যাট ট্র্যাক বলবে অনেকে। এবার সেটা কাদের কথা উনি বলছে, কারণ ওটা যদি ইংল্যান্ডের কমেন্ট্রেটরদের কথা বলে তাহলে আমি ভদ্রলোকের সঙ্গে একেবারে একমত, কারণ ভারতীয় হয়ে আমি ভারতীয়র পাশে দাঁড়াবো, কারণ ইংল্যান্ড কমেন্ট্রেটর ওরা সবসময় হচ্ছে ওদের, যতক্ষণ ইংল্যান্ড ভালো করছে ততক্ষণ সব ভালো না। ওদের ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়া ভালো ব্যাটিং করছে, মানে পিচে কিছু নেই, পিচ একেবারে হচ্ছে ফ্ল্যাট পিচ, আর যখন ইংল্যান্ড ভালো ব্যাটিং করছে তখন হচ্ছে যে মানে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ক্রেডিট আর কি, ঠিক আছে, বা ভালো বোলিং ইংল্যান্ড করলে তখন হচ্ছে স্টোকস দেখো কত জান লাগিয়ে উইকেট থেকে আদায় করে নিচ্ছে, আর ইন্ডিয়া ভালো বোলিং করলে এখন হচ্ছে কন্ডিশন ইন্ডিয়ান বোলারদেরকে হেল্প করছে। তো ঠিক আছে, তো এই ধরনের মানসিকতার ইংল্যান্ড কমেন্টেটরদেরকে যদি উনি মেনশন করে থাকে তাহলে আমি কিছু ভুল দেখছি না। তবে হ্যাঁ, ডেফিনেটলি পিচ তো ফ্ল্যাট ছিল, এটা অস্বীকার করা যাবে না, এবং সেই জায়গা থেকে আমি বললাম যে আমি আরেকটু শুভমান গিলকে দেখতে চাইবো। তবে কেএল রাহুল যে নিজের টেস্ট কেরিয়ারে প্রচন্ড বেশি ইনকনসিস্টেন্ট, রান কখনো করে না, বিদেশে চিরকালই একটা রান করে গেছে প্রচুর টেস্টে। কেএল রাহুলকে আমার সবসময় তুমি রান পাক না, আমার একটা ভরসাযোগ্য প্লেয়ার মনে হয়, ঠিক আছে। ওর খেলা দেখলে তো মনে হবে যে হ্যাঁ এর উপর ভরসা করা যেতে পারে, এক্সট্রা ভুলভাল শট না, বল খেলছে, ফোকাস ঠিক করছে, ঠিক আছে। সবসময় হয়তো মানে হয় না, কিন্তু তোমার যতক্ষণ মাঠে থাকবে তোমার দেখে মনে হবে যে এই যতক্ষণ আছে ভাই খেলবে, এরকম একটা ব্যাপার। তবে আমি এখানে মানে ওয়াশিংটন সুন্দর জাদেজা এদের খুব প্রশংসা করবো, তার কারণ কেএল রাহুল এবং গিল যে কাজটা করেছে ওটা ওদের থেকে এক্সপেক্টেড, ভেরি অনেস্টলি। যদি আমি খুব মানে দেখুন প্রশংসা করতে চাইলে প্রশংসা করাই যায়, কিন্তু এরকম একটা টেস্ট ম্যাচ ড্র করতে গেলে গিল এবং রাহুলকে ইনিংসে খেলতেই হতো। জাদেজা সুন্দর খেলে দিয়েছে, সেটা ওদের যে ক্ষমতা বা ওদের থেকে যতটা এক্সপেক্টেড, ওদের থেকে তুমি সেঞ্চুরি এক্সপেক্ট করবে না সবসময়, কখনোই না, কিন্তু সেটার জায়গায় ওরা যেটা এক্সট্রা ডেলিভার করে দিচ্ছে সেটা জাস্ট এক্সট্রা। ইনফ্যাক্ট আমি এখানে রবীন্দ্র জাদেজার কথা বলবো, সুন্দরের কথা বলবো। সুন্দরও কিন্তু উইকেট পেয়েছে প্রথম ইনিংসে, বোধহয় আমার মনে পড়ছে না, বোধহয় 2টো উইকেট পেয়েছে, এবং জাদেজা 4টে উইকেট পেয়েছে বোধহয়, এবং 4টে উইকেটের মধ্যে 2খানা কিন্তু পার্টনারশিপ ব্রেক করা উইকেট, একটা হচ্ছে রুট 150 করার পরবর্তীতে, আর একটা বোধহয় ইয়ের উইকেট, বোধহয় ক্রলির উইকেট, আমি ঠিক শিওর নই,
ফার্স্টে কার উইকেট মনে পড়ছে না, ক্রলির উইকেটই বোধহয় নিল একদম ফার্স্টে। তো দুটো বড় পার্টনারশিপ যখন চলছে, ব্রেক থ্রু কিন্তু রবীন্দ্র জাদেজা দিয়েছে, এবং সেটা ইংল্যান্ডের মাটিতে দিয়েছে, এরকম না যে ভারতবর্ষে। তো ডেফিনেটলি এখানে জাদেজার প্রশংসা হওয়া উচিত। এবং এখান থেকে আমরা একটু একটু করে এবারে জাদেজার আরো একটা জাদেজার আমি কথা বলবো, এটা একটা অদ্ভুত জিনিস ভাই। জাদেজা প্রত্যেকবার সেকেন্ড ইনিংস নট আউট থাকছে। মানে অ্যাজ এ ব্যাটসম্যান তুমি যদি একটা ব্যাটসম্যানকে দেখো, সে আর কি ম্যাক্সিমাম টাইমে ওই ধরো তুমি থার্ড ডে বা ফোর্থ ডেটে এসে ব্যাট করছে বা ফিফথ ডেটে ব্যাট করছে, এবং সে নট আউট থেকে যাচ্ছে, ইন্ডিয়াকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখছে। এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ভাই। মানে আমি এই জায়গা থেকেই বলছি যে ওয়াশি সুন্দর এবং জাদেজা যা করছে, আমার মনে হয় যে পিওর বোলার খেলাও নিচে ওদেরকে। কারণ তোমার ব্যাটসম্যানরা এমন কিছু, সাই সুদর্শন তো তোমার সেই ভরসা এখন অব্দি দুটো টেস্ট ম্যাচে দিতে পারেনি, যেটা এরা দুজন দিয়েছে, তোমাকে করুণ নায়ার দিতে পারেনি। তো এদেরকে একটু ওপরে প্রমোট করে প্রপার বোলার খেলিয়ে টিমটাকে আরো পোক্ত করবার সুযোগ রয়েছে। রিস্ক লেকে দেখো, হতে পারে হেরে যাবে, 3-1 হয়ে ফিরবে, চান্স রয়েছে। কিন্তু এই ড্র করে তো এখন তো আর কোনো পয়েন্ট নেই। এরপরে তোমাকে মানে পিওরলি জেতার জন্যই নামতে হবে। এবং ইংল্যান্ডও আজকেরটা যেভাবে হেরেছে, ঠিক আছে, তো তারপরে আমার ইংল্যান্ডও মনে হয় না যে ওরা মানে অ্যাকচুয়ালি জেতা ম্যাচটাকে ওরা জিতে দিয়েছে। তো এরপরে ইংল্যান্ডও আর কি চাইবে যে এনি হাউ ভাই জিতবই, কারণ আমরা একটা বেকার করে দিয়েছি। না, ইংল্যান্ড সবসময় দেখো জেতার জন্যই খেলে। আমি এখানে কিছু স্ট্যাটিস্টিক্স শেয়ার করতে চাই। মানে ইংল্যান্ডের এটা হচ্ছে সেকেন্ড ড্র বাস বল এরাতে, স্টোকস ব্রেন্ডন ম্যাককালামের আন্ডারে সেকেন্ড ড্র। ফার্স্টেরটাও এই গ্রাউন্ডই হয়েছিল, ওল্ড ট্র্যাফোর্ডে, এবং সেটা বৃষ্টির জন্য হয়েছিল। প্রথমবার হলো যে 5 দিন পুরো খেলা হয়েছে, বৃষ্টি ফিষ্টি কোনো গল্প নেই, তা সত্ত্বেও ড্র হলো। তো সেখানেই কোথাও একটা রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল এবং কে এল রাহুলের ক্রেডিট যে তারা শেষ 5টা সেশন এভাবে ব্যাট করে দিয়েছে, 2টো উইকেট পড়েছে। আমি দেখলাম 5 বলে 2 উইকেট পড়েছে, তারপরে 853 বলে 2 উইকেট পড়েছে। ঠিক আছে, এটা হিউজ ব্যাপার। এবং যদি পিচ নিয়ে কোনো ইংল্যান্ডের কমেন্ট্রেটারতে সমস্যা থেকে থাকে, তাহলে তারা নিজেরা তাহলে ইংল্যান্ডের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলুক। তোমরা বদলাও না, বদলালে ইংল্যান্ডেরই সমস্যা হবে। ওরা বদলাক, ইংল্যান্ডের মানে তাতে ইন্ডিয়ার সুবিধা বেশিই হবে। আমার মনে হয় যে তাহলে পিচ বদলাও, কোনো প্রবলেমের কিছু নেই। আচ্ছা, এবার আমরা একটু ঋষভ পান্তে চলে আসবো। কারণ ঋষভ পান্ত ডেফিনেটলি ভাই প্রশংসার দাবি রাখে। আমরা এর আগে এই জিনিস গ্রেম স্মিথকে করতে দেখেছি, আমরা এর আগে এই জিনিস অনিল কুম্বলেকে করতে দেখেছি, মাথায় পট্টি পরে এসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনেক আগের, সেটা আমি লাইভ দেখিনি ডেফিনেটলি, কিন্তু আমরা দেখেছি সেটার বিষয়। তো সেই জিনিসটা আরও একবার ঋষভ পান্ত করেছে। ন্যাথান লিওনের বোধহয় একটা রয়েছে যেখানে পা ফেলতে পারছিল না, এবং সেরকম একটা জিনিস ঋষভ পান্ত। এবং আমার মনে হয় যে যদি মানে ডেফিনেটলি মনে হয় না, ডেফিনেটলি ব্যাট করতে নাম, যদি ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নেমে যায়, সেকেন্ড ইনিংসেও যদি সেরকম সিচুয়েশন তৈরি হয়। আগের দিন যেটা হয়েছে, পরের দিন যখন নেমে গেছে, তো আর 2 দিন গ্যাপ করে তো আরামসে একদমই। তো এখানে ঋষভ পান্তের প্রশংসা করতে হবে, অনেক অনেক সাহস দেখিয়েছে। এবং যে পার্টটা সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি, কারণ কালকে একদম শেষ ভাগে যখন জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর এরা সেঞ্চুরির ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, সেরকম সময় বেন স্টোকসের মানে আর কি অফার করা যে আমরা হাত মিলিয়ে নিই এবং ড্র করে নিই। তো সেটা নিয়ে তোমার কি মতামত? তোমার এতক্ষণ কেন মনে ছিল না? তুমি তো দিনের শুরুতেই বলে দিতে না ড্র হবে, আমি আর দরকার নেই, আমরা খেলবো না, ড্র করে নিচ্ছি। সেটা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে একটা ক্যাপ্টেনের কাছে সেই ইয়েটা রয়েছে, মানে এটা ব্রেন স্টোকস যেটা প্রাথমিকভাবে করেছে যে আমি ড্র অফার করছি হাত মিলিয়ে নিয়ে, সেটা হচ্ছে যে রুল বুকের মধ্যেই আছে। দেখো ক্যাপ্টেনের দিক থেকে শুরুতে আমি আর কি মেরে বললাম, যাই হোক, মানে একটা ক্যাপ্টেনের দিক থেকে সে যখন মানে বেন স্টোকসের একটাই ভ্যালিড পয়েন্ট থাকতে পারে যে এই ম্যাচটা আর কিছু হওয়ার নেই, এটা আর হবে না, ফালতু আমার বোলারদেরকে আরো 1 ঘন্টা বল করাবো না, রেস্ট করিয়ে দিই, তাতে আমার সুবিধাই হবে, পরের দিন করবে। ঠিক আছে, এবার সেটা তখনই যখন দুটো ক্যাপ্টেনই বা দুটো দলই একমত। ঠিক আছে, যদি তারা মনে করে, অন্য টিম মনে করে যে আমরা একমত নই, আমরা ব্যাট করব, তাহলে সেটা করব। মানে এইসব ইন্ডিভিজুয়াল মাইলস্টোন করব কি করব না, এই সমস্ত অনেক পরের কথা। ঠিক আছে, আগে যদি মনে করে যে জাদেজা আর ওয়াশিংটন সুন্দর কথার কথা 20 রানেও ব্যাট করতো, ওরা যদি চাইতো যে ব্যাট করব, তাহলে সেটা ব্যাট করবে, তুমি বাধ্য যে পুরোটা শেষ করতে। একদম ঠিক আছে। আর কোনোদিনই কখনোই আমার মনে হয় না ইংল্যান্ডের কেউ যদি থাকতো সেখানে, সে যখন 90-এর দোরগোড়ায় আর ওয়াশিংটন সুন্দর যে ফার্স্ট 100 করতে যাচ্ছে, তাও আবার ইংল্যান্ডে, অন্যান্য জায়গায় 100 করা আর ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে 100 করা, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। একদম ঠিক আছে, ইংল্যান্ডে কেউ যখন ফার্স্ট 100 করতে যাচ্ছে, তখন তুমি এসে হাত মেলাতে চাইছো, ওটা তো একেবারেই মানে এটাই যদি উল্টো হতো, যদি ইন্ডিয়া করতে যেত, তখন একেবারে তুমি একটি ইংলিশ কমেন্টেটর একেবারে মানে মাথা খেয়ে দিয়েছে। ইংল্যান্ডের এইটা একটা, শোনো, ইংল্যান্ডের এটা একটা স্বভাব রয়েছে যে ওরা মনে করে যে যেহেতু আমরা ক্রিকেট আর কি জন্ম দিয়েছি, যে কারণে আমরা যেরকম ভাবে চাইবো আর কি সেরকম ভাবে আর কি ক্রিকেট চলবে, কিন্তু সেটা ফ্যাক্ট নয়, কখনোই নয়। রুল বুক রয়েছে, সেই রুল বুক অনুযায়ী
জাদেজা ওয়াশিংটন সুন্দর গিলের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পারফেক্ট, এবং রবিচন্দ্রন অশ্বিন একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, আমি 100% একমত ওর সাথে, মানে আমি হলে আমি তাই করতাম যে 1 ঘন্টা পুরো খেলে দাও। তার কারণ হচ্ছে তুমি যদি 100 হয়ে যেত, তারপর তুমি আমার কাছে আসতে যে ঠিক আছে ভাই আর খেলো না, 2-1 হওয়ার পরে এমনি হাত মিলিয়ে নেওয়া হয়েছে, হ্যাঁ আর দরকার নেই, তখন তুমি এসে অ্যাপ্রোচটা করতে আমি মেনে নিতাম। তুমি যেহেতু আগে করেছো আমাকে, তুমি 90 এর গোড়ায় অ্যাপ্রোচ করেছো আমাকে, তাহলে আমি তোমাকে আরো 1 ঘন্টা বল করাবো, তুমি করো। তুমি যদি শুয়োরগিরি করো, আমি তোমার সাথে শুয়োরগিরি করবো, আমি একদম একদম আরো 15 বার তুমি বল করবে। লর্ডস টেস্টে যেটা হয়েছিল যে শুভমন গিল বেন স্টোকসকে গিয়ে বলছে যে গ্রো সাম ফাকিং বলস, আমি সেটার সঙ্গে খুব একটা মানে ঠিক আছে হয়েছে, কিন্তু আমি খুব একটা একমত ছিলাম না, কারণ ওটা মনে ছিল যে দরকার ছিল না। ইংল্যান্ড যেটা করেছিল ওটা ইংল্যান্ডের ওটা করেই থাকে টিমগুলো, ইংল্যান্ড একটু বেশি সময় লাগিয়ে দিয়েছে, অন্যরা একটু কম লাগায়, কিন্তু ওই জোর করে সময় নষ্ট করা এটা অনেকেই করে। কিন্তু এইবারে যেটা ইংল্যান্ড করেছে এই টেস্ট ম্যাচের লাস্টে, সেটা একদম আটার ননসেন্স, একদম রাবিশ। অ্যাকচুয়ালি তো তুমি যদি দেখো ইয়ের বোলিং এ ওকে আবার মানে এরা কি করে ভাই, বলতে গেলে খালি জিজ্ঞেস করছে যে তুমি ডাকেতকে খেলবে না কলিকে খেলবে। আরে ভাই তোর প্রাইম বোলারদের আমি সকাল থেকে খেলে আসছি, হ্যাঁ তুই প্রাইম বোলারদেরকে করা, তুই করাচ্ছিস, আমি সারা দিন ধরে তোর যদি মনে হয় যে তুই আমাকে লোপা বল দিয়ে করবি করা, আমার ইন্টারন্যাশনাল রান পাচ্ছে ভাই, আমার কিছু যায় আসে না, সব দেখতে যাবো। সারা দিন ধরে আমি তোর প্রাইম বোলারদেরই করে এসেছি, তোর প্রাইম বোলাররা বল করতে পারবে না, আমিই করবো। তুই তোর যদি মনে হয় তুই নিজে এসে কর, তুই নিজে এসে কর, আমার তো কোনো আপত্তি নেই, তুই পারলে পুরোনো প্লেয়ার নিয়ে আয়, 100 আমি এখানে আজ দাঁড়িয়ে আছি, আমি 100 করেই যাবো। 5 দিনের টেস্ট ম্যাচ হচ্ছে, ভারতবর্ষ ঠিক করেনি যে 5 দিনে হবে টেস্ট ম্যাচ খেলা, যুগের পর যুগ ধরে হচ্ছে 5 দিনে, এবং যুগের পর যুগ ধরে এটাই নিয়ম যে যদি কোনো টিম ব্যাটিং করতে চায় 5 দিনে যতক্ষণ না লাস্ট বল টপ দি হচ্ছে 90 ওভার কমপ্লিট হচ্ছে ততক্ষণ ধরে খেলা চলবে, as simple as that। তার মধ্যে তারপরে আবার যাদের 100টা হওয়ার পরে হ্যারি ব্রুক আবার যাচ্ছিল হাত মেলাতে, যে ওয়াশিংটন, আরে ভাই তোদের কি মান সম্মান নেই? না ওরা মনে করছে ওদের একটা পার্সপেক্টিভ আছে, ঠিক আছে, এটার জন্য মানে ভারতবাসীরা মানে আপনারা আমাকে হেট করবেন না, আমি একদম আপনাদের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে, আমাদের কাজ হচ্ছে ডিফারেন্ট পার্সপেক্টিভ তুলে ধরা, আমি জাস্ট ইংল্যান্ডের পার্সপেক্টিভটা তুলে ধরছি। ইংল্যান্ডের জোনাথন ট্রট বলেছে, যেটার জন্য খুব ভারতবাসীদের কাছে খিল্লিও হচ্ছে এই মুহূর্তে, ওদের যে ডিসরেসপেক্ট দেখিয়েছে, ওদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বেন স্টোকস যদি ওই জায়গায় থাকতো শুভমন গিলের জায়গায় 90তে ব্যাটিং করলে ওরা করে নিত, ডিক্লেয়ার করে দিত, ঠিক আছে, এটা হচ্ছে ওদের বক্তব্য যে এটাই স্পিরিট অফ ক্রিকেট, আমরা এইভাবে ক্রিকেট খেলি। এখন বিষয় হচ্ছে ইংল্যান্ড এইভাবে ক্রিকেট খেলতে পারে, ইন্ডিয়া এইভাবে ক্রিকেট খেলে না। না এটারই বা কি গ্যারান্টি আছে? যদি তোমার আমি ধরে নিচ্ছি ওদের কথা, আজকে ছেড়ে আজকে ডসন যদি 90তে খেলতো ওকে আনতো তো না, হ্যাঁ যে এত বছর বাদে কামব্যাক করেছে তাকে ফিরিয়ে আনতো, মনে হয় না আমার, আমি তোমার সঙ্গে একমত, কেউই আনতো না, কিন্তু আমি ধরে নিলাম যে মানে দ্বিমত পোষণ করছি যে যেটা জোনাথন ট্রট বলছে স্টোকসের ব্যাপারে, স্টোক সত্যি সেটা করতো, ফিরিয়ে নিয়ে চলে আসতো, ডিক্লেয়ার মানে করে দিত, ড্র করে নিত, হাত মিলিয়ে নিত। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেটা ইংল্যান্ডের ওয়ে অফ ডুইং থিংস, ইন্ডিয়া তো আলাদা হতেই পারে, আমরা ভাই খেলি ভাই খেলবো, আমি তো বলছি যখন একটা ম্যাচে জেতা হারার কিছু নেই, সেই মোমেন্টে দাঁড়িয়ে ড্র হবে ফার্স্ট শিওর, সেই মোমেন্টে যদি কেউ পার্সোনাল মাইলস্টোনের জন্য যদি খেলে আমি কোনো ভুল দেখি না। আর পার্সোনাল মাইলস্টোন অনেক পরের বিষয়, তোমার তো এমনি তো তুমি যদি কি উইকেট পড়ে যেত তখন তুমি আসতে হাত মেলাতে, তাহলে তুমি তো মানে পুরো দিন শেষ হবে এই অবধি তুমি ফার্স্ট মানে খেলা শুরুর থেকে তোমার মেন্টালিটি এটাই যে আমাকে পুরো অবধি বল করতে, যদি কথার কথা ওই জায়গায় 7 উইকেট থাকতো আসতো হাত মেলাতে, কখনো আসতো না ভাই। আমি তো বললাম ওই রকম করার পর আরো 15 বার বল করা উচিত ছিল, শেষ করে তারপর যাবি। রবিচন্দ্রন অশ্বিন একদম পারফেক্ট কথা বলেছে আমার মতে। আর একটা কথা এখানে একটু ইংল্যান্ডের কথা বলতে হবে, যে স্টোকস আর রুট এই দুজন, আমি থার্ড টেস্টের আগে বলেছিলাম যখন 1-1 হয়ে গেছিল, তখন ইন্ডিয়াকে ভারী দেখাচ্ছিল, ইংল্যান্ড থেকে এগিয়ে মনে হচ্ছিল, তখন হচ্ছে স্টোকস আর রুট যদি মানে ভালো খেলে তাহলে ইংল্যান্ড ফিরবে এই সিরিজে, নাহলে চান্সেস কম। এবং তারপর থেকে লর্ডস টেস্টে, থার্ড টেস্টে এবং ওল্ড ট্র্যাফোর্ডে স্টোকস আর রুটই হয়ে গেছে হচ্ছে ওদের মেন প্লেয়ার। আগে যারা দারুণ খেলছিল, আগে দেখবে স্টোকস আর রুট অতটা, হয়তো বেন ডাকেট একটা বড় ইনিংস খেলে দিচ্ছে, নিচে একটা অ্যাকচুয়ালি রুট তার আগে খেলতেই পারেনি, রুট খেলতেই পারেনি বলবো না, কিন্তু ওর স্ট্যান্ডার্ডে খেলতে পারে, রুট যেরকম মানে রুটের থেকে তুমি যেরকম আশা করবে সেই হিসেবে ডেলিভার করতে পারেনি অ্যাকচুয়ালি, যেটা আগের গুলোতে করতে পেরেছে, বাট রুটের থেকে এটাই আশা করি আমি, মানে ওইটা একটু আনএক্সপেক্টেড আমার কাছে যে রুট খেলতে পারেনি। যার জন্য আমি একটা পডকাস্টে বলেওছিলাম সম্ভবত মানে আগের দিনে একদম লাস্টের দিকে রুটের একটা উইকেট পেয়ে যায় এবং তারপরে ইন্ডিয়ার সুবিধা হয়েছে, আমি এটা অ্যাড্রেস করেছিলাম যে রুটের উইকেট পেয়ে গেছে মানে এটা খুব সুবিধা হয়ে গেছে, মানে এরকমই রুট সেকেন্ড টেস্টের কথা বলছি, রুট এরকমই খেলবে, এটা মানে স্বাভাবিক আর কি। এবং স্টোকস অ্যাকচুয়ালি বহু বছর বাদে ব্যাটে রান পেলো, তবে যেভাবে গা লাগিয়ে বোলিং করছে স্টোকস তো বহু বছর বাদে এটা ইয়েও পেলো, 5টা উইকেটও পেলো অনেক দিন পরে।
মানে অ্যাকচুয়ালি কত বছর বাদে যেন বোধহয় একজন ক্যাপ্টেন হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি এবং একই ম্যাচে 5 উইকেট এটা নিয়েছে আর কি, যেটা ডেফিনেটলি খুবই প্রশংসনীয়। তবে রবীন্দ্র জাদেজার এগেন সেটা অলরেডি দুবার করা আছে, যেটা বেন স্টোকসে প্রথমবার হলো। তো বেন স্টোকস আর রবীন্দ্র জাদেজা এই যে ডিবেট অলরাউন্ডারদের ব্যাটেল, রবীন্দ্র জাদেজা সম্ভবত ইংল্যান্ডে ইয়েকে আরে বিরাট কোহলির থেকে বেটার ব্যাটসম্যান ভাই, হ্যাঁ ভাই, 9টা 50 করেছে, বিরাট কোহলি সম্ভবত 8টা রয়েছে, অনেকেই সৌরভ গাঙ্গুলিকেও ক্রস করে গেছে ভাই, ক্রস করে গেছে। আমি ভাই অদ্ভুত ভাই, রবীন্দ্র জাদেজা অদ্ভুত। অ্যাকচুয়ালি সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে জাদেজার ব্যাপারে, যেটা যে 36 বছর বয়স হয়ে গেছে, এই বয়সে এসে ও যেভাবে ধীরে 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 আরো গ্রো করছে, মানে এই সিরিজে ও যে ব্যাটিং করছে, দেখো জাদেজা প্রথমবার ভালো ব্যাটিং করেছে এই সিরিজে তা তো নয়, তাহলে তো একটা টেস্ট ব্যাটসম্যানের অলরেডি 36-এর অ্যাভারেজ ছিলই ভাই ওর, সেটা কি করে হয়েছে, ভালো করেছে বলেই হয়েছে। কিন্তু এই সিরিজে যতটা কম্প্যাক্ট দেখাচ্ছে, মানে অ্যাকচুয়ালি তুমি ওয়াশিংটন সুন্দর আর ইয়েকে আমরা অ্যাজ এ অলরাউন্ডার বলছি, আমার মনে হয় এদের আগে অ্যাজ এ ব্যাটসম্যান ট্রিট করা উঠছে, যেভাবে অ্যাকচুয়ালি খেলেছে একদম ঘুরে ফিরে না, আগে ব্যাটসম্যান তারপরে এরা বোলার হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এরা বোলার থাকছেই না অ্যাকচুয়ালি। ইন্ডিয়াতে খুব ভালো হলো, ইন্ডিয়া টেস্ট সিরিজের জন্য এই যে দুজন এরকম ব্যাটার পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে উইকেট দিচ্ছে, এটা যে ইন্ডিয়াকে কত স্ট্রং টিম আগামী বেশ কয়েক বছর, কারণ জাদেজার তো আর বেশি দিন ক্রিকেট বাকি নেই আসলে, 4 বছর ম্যাক্স টু ম্যাক্স, খুব জোর হলে আমি ধরছি 4 বছর, যে ফর্মে রয়েছে হয়তো 4 বছর টেনে দিতেও পারে ওকে নিয়ে। কিন্তু যদি একসঙ্গে এরা এরকম হতো যে ওয়াশিংটন সুন্দর যেরকম কম বয়স, জাদেজারও সেরকম কম বয়স থাকতো, মানে আগামী 1 দশক আপনি সিকিউর থাকতেন যে ইন্ডিয়াকে হারানো ভাই খুব চাপের ব্যাপার। স্টিল তাও তুমি ধরতে পারো জাদেজার জায়গায় একটা মানে ওয়াশিংটন সুন্দর এসে আর কি মানে কাইন্ড অফ ও যেরকম ব্যাট করে ওই জায়গাটা পূর্ণ করতে পারবে, ক্ষমতা রয়েছে একদম। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনা। আমরা খুশি যে আফটার অল ড্র হয়েছে, ডেফিনেটলি খুশি। অবশ্যই আমি তো খুবই খুশি, মানে আমি শুরুতেই বললাম যে মানে জয়ের সমান এই ড্রটা আমার কাছে, কারণ ইংল্যান্ড মাথা ঢুকবে এখন যেতে যেতে, ঠিক আছে, কেন এটা করলো। কিন্তু অবশ্যই এটা একটা যে পয়েন্টটা শুরুতেই তোলা হয়েছিল, এটা একটা ভাববার মতন বিষয় যে আমরা 20 উইকেট কিভাবে নেব, ঠিক আছে, এটা অবশ্যই ভাবতে হবে, কারণ এর পরের ম্যাচটা তো আর ড্র করলে চলবে না। যখনই 3খানা অলরাউন্ডার নিয়ে তুমি মানে ব্যাটিং এর দিকে বেশি ডেপথ নিয়ে, আমি শুরু থেকেই বলছি যে ব্যাটিং এর ডেপথ প্রয়োজন আছে, আমি এখনো মানি ব্যাটিং এর ডেপথ প্রয়োজন আছে, কিন্তু ব্যাটিং এর ডেপথটা এরকম ভাবে প্রয়োজন নেই যে এমনই ডেপথ করলাম যে 20 উইকেটই উঠবে না, ঠিক আছে, 20 উইকেট নেওয়ার পরে ব্যাটিং এর ডেপথ প্রয়োজন। যে প্যাটার্ন যে আমাদের বোলাররা ব্যাটও করতে পারে, সেটা ওরা হঠাৎ করে তৈরি করেন, ওটা তৈরি হয়েছে অনেক, আর ওটা হঠাৎ করে কোনো তৈরি হতেও পারে না, হঠাৎ ধীরে ধীরে তুমি সেটা তৈরি করতে যাচ্ছ, ব্যাটিংয়ে ডেপথ আনতে গিয়ে তোমার বোলিং উইক হয়ে যাচ্ছে, এইটা হয়ে গেছে হচ্ছে ইন্ডিয়ার সমস্যা। তো আমার মনে হয় যে পিওর বোলার্সের দরকার রয়েছে যারা উইকেট তুলতে কেপেবল, সেটা দেখা যাক, আশা করছি পরের ম্যাচে কুলদীপ যাদবকে খেলানো হবে, এবং জয়সওয়াল, সাই সুদর্শন এদের দিকে নজর থাকবে, কারণ জয়সওয়াল তো সেরকমভাবে পারফরমেন্স দেখাতে পারছে না সত্যি বলতে, কখনো রান করছে কখনো আউট হয়ে যাচ্ছে। তো জয়সওয়াল এবং বিশেষ করে এখানে আমি সাই সুদর্শনের কথা বলবো, সাই সুদর্শন ফার্স্ট টেস্ট ম্যাচে ফার্স্ট ইনিংসে রান করেছে, অ্যাকচুয়ালি সাই সুদর্শন খুব ভালো খেলছিল, ঠিক আছে, অ্যাকচুয়ালি ভালো খেলছিল, কিন্তু ওই শটটা এত বাজে শট, মানে ওটা কোনো প্রয়োজন ছিল না, মানে আমার শটটা দেখে অ্যাকচুয়ালি মাথা গরম হয়ে গেছে, সুন্দর খেলছিলি ভাই, পান এখানে হয়েছে, মানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল তখন, ওই সময় ওই শটটা খেলার মানে দেখা যাক। ঠিক আছে, আপনাদের মতামত কি এই পুরো টেস্ট ম্যাচটাকে কেন্দ্র করে, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যারা ক্রিকেট ভালোবাসে, এবং থ্যাংক ইউ, টাটা।